মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়িতে এখন সকাল 6টা। দেখুন, কালকে দুপুরবেলা এত ঝড় হয়েছে, আমাদের উঠোনের এই কাঁঠাল গাছটা, এত বড় কাঁঠাল গাছ কী করে যে ঝড়ে পড়ে গেল বোঝাই যাচ্ছে না। তো এইদিকে আমার ব্যালকনির অবস্থাও ভীষণ খারাপ, জানেন। ব্যালকনিতে জলে কালকে পুরো পরিপূর্ণ হয়ে গেছিলো। এর আগেও তো আপনাদেরকে দেখিয়েছি বিষয়টা। তো এখন কি আর করা যাবে, যে প্লাস্টিকগুলো পাতা ছিল সেই প্লাস্টিকগুলোর ভেতরে জল ঢুকে গেছে। তো এভাবে তো আমাদের ছাদটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এখনো পর্যন্ত কোনো কিছু ছাদের ওপর মেঝেতে কোনো রকম টাইলস বসানো হয়নি, সেই জন্য তো এইভাবে যদি জল ফেলে রাখি তাহলে তো জল জমে জমে শ্যাওলা পড়ে যাবে, সাথে করে ছাদটা কিন্তু ড্যাম পড়ে যাবে। এই কারণে প্লাস্টিকগুলো আমার বর এখন সকালবেলা তুলে দিয়ে জায়গাটা ভালো করে শুকিয়ে নিল। এখন দেখা যাক, হয়তো নতুন করে আবার আজকে বিছাতে হবে। সকাল সকাল সেই জন্য দুজনে ঘুম থেকে উঠে পড়েছি, প্রচুর কাজ আছে বলে। তো আমি এদিকে কয়েকটা ডিমের খোসা কয়েকদিন ধরে জমিয়ে রেখেছিলাম। ওই ডিমের অমলেট করা হয়েছিল, তো অমলেট করলে তো খোসাগুলো কাঁচাই থাকে, আর সেদ্ধ করলে তো খোসাগুলো আর কাঁচা থাকে না। তো ওই জন্য কাঁচা ডিমের খোসাগুলো জমেছিল, রোদে কয়েকদিন আমি শুকিয়েছি। গতকাল পর্যন্ত শুকানোর পরে আজকে সকালবেলা এগুলোকে আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তো এই ডিমের খোসা নাকি গাছের জন্য ভীষণ উপকারী। ডিমের খোসাতে ক্যালসিয়াম থাকে, যেটা গাছের জন্য উপকারী। তো ওই জন্য সকালবেলা ওই ডিমের খোসাগুলো কিছু কিছু গাছে দিয়ে দিলাম। ওদিকে আমার বর তো ব্যালকনিটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আগেই শুকানো হয়ে গেছে, গতকালকে যখন বৃষ্টি হয়েছে তখনই মোটামুটি প্লাস্টিকগুলো তুলিয়ে কিছুটা শুকানো হয়েছে। তো আজকে এখন সকালবেলা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। এদিকে আমি দুদিন ধরে কিছু পেঁয়াজের খোসা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজের খোসা ভেজানো জলটাও গাছের জন্য উপকারী, কলার খোসা ভেজানো জল। তো মাঝে মধ্যে আমি এভাবে একটু গাছের কেয়ার করে থাকি। তাছাড়া কোনো কিছু কিনে রাসায়নিক সার বা অনেক কিছু আছে যেগুলো গাছে দিলে ভালো হয়, কিন্তু কেনা না আমাদের পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি বেকার। আর আমার গাছের যত্নের জন্য সবসময় আমার বরকে এটা ওটা এনে দিতে বলবো, এটা আমার ভালো লাগে না। তো আমি ওই জন্যই ভেবেছি যে বাড়িতে যেটুকু পারবো সেটুকু আমি গাছের যত্ন নেব, বাড়িতে সার তৈরি করব আমি। এই যেমন ধরুন সবজির খোসাগুলো আছে, যেগুলো পচিয়ে একটু সার তৈরি করা যেতে পারে, একটু চা পাতা ভেজানো জল বা একটু ডিমের খোসার গুঁড়ো, তাছাড়াও কফির জল, এগুলো দেওয়া যেতে পারে গাছে। তো এগুলো নাকি গাছের জন্য উপকারী আর কি, জৈব সার বা জৈব তরল সার হিসাবে ব্যবহার করা যেতে পারে। তো এদিকে আমরা দুজনেই সকালবেলা ভীষণ কাজে ব্যস্ত। আমার বড় ওদিকে তো অনেকটা সময় নিল ওইদিকে ব্যালকনিটা ঠিকঠাক করার জন্য। তো আমার এদিকে গাছের যত্ন মোটামুটি হয়ে গেছে, আর ওর এদিকে ব্যালকনিতে দেখুন কিছু ওই চালের বস্তা হয় না, সেই বস্তাগুলো পেতে দিয়েছে। তো তারপরে আমি চলে এসেছি পরিষ্কার করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমি জামা কাপড় কেচে দিয়ে এসেছি, বাসি কাজগুলো সব করে ফেলেছি। আমি শুধু এই কাজটার জন্য বসেছিলাম, কারণ আমার এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি, বাসি ঘর এখনও ঝাড় দিয়ে উঠতে পারিনি। কারণ এই দিকটা থেকে তো আমি ঝাড় দেওয়া শুরু করি, তো এই দিক থেকে ঝাড় দিয়ে আমি একেবারে সিঁড়ি দিয়ে সমস্ত নোংরাগুলো নামিয়ে দিই। তো সেই জন্য আমি এই দিকটা ঝাড় না দিয়ে ওদিকে ঝাড় দিতে যেতে পারছি না। তো আমার বরের এতক্ষণে কাজ হয়ে গেছে, তো মোটামুটিভাবে ওগুলো করে দিয়েছে ঠিকঠাক। এবার আমি এদিকটা ঝাড় দিয়ে নিলাম। তো এই দিকটা ঝাড় দিয়ে যে গাছগুলো রেখে দিচ্ছি, যে গাছগুলো এই যে ক্যারেটটাই দেখছেন, এই ক্যারেটটার ভিতরে যে দুটো গাছ রয়েছে এগুলো এখনও পটিং করা হয়ে ওঠেনি। এই যে কয়েকটা টব আমার বর নিয়ে এসেছে সেদিন, তো ও এগুলো নিয়ে এসেছে, আমি জাস্ট একবার বলেছি তাতেও নিয়ে এসেছে। তো কি বলুন তো, গাছ লাগানোও প্রচুর খরচ, জানেন তো। এই যে টব কেনা, গাছ কেনা, তার সাথে যদি আপনি গাছে আলাদা করে কিছু দিতে চান রাসায়নিক সারটা, সেগুলোতেও প্রচুর খরচ। তো আমি ওই জন্য আলাদা করে আর কিছু কিনছি না, আমি ওই ঘরে তৈরি সমস্তটাই দিয়ে দিই। আমি মনে করি যে আমাদের ঘরের যা জিনিসপত্র আছে সেগুলোই যদি আমরা অপচয় না করে বা বলতে পারেন পুনর্ব্যবহার যদি করতে পারি, তাতে করে কিন্তু আমাদের সংসারে এবং আমাদের কাজে অনেকটা সুবিধা হয়। আমরা তো কোনো জিনিসই সহজে ফেলি না, কোনো না কোনো কাজে লেগেই যায়। যেগুলো আর কি এখন আমাদের মনে হচ্ছে প্রয়োজন নেই, বা যেগুলো মনে হচ্ছে ব্যবহারে লাগবে না, ফেলে দেওয়ার জিনিস, সেগুলো কিন্তু কোনো না কোনো সময় কোনো না কোনো কাজে লেগেই যায়। আমি এটা দেখেছি, সেই জন্য আমি
আমি বা আমার বর কেউই কিন্তু কোনো জিনিস সহজে ফেলি না। যখন অনেক দিন রাখার পর দেখি না এটা কোনো কাজের না, তখনই ফেলি, কারণ অনেক সময় ঘর ভর্তি হয়ে যায় অনেক জিনিস রাখতে রাখতে। তাছাড়া আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে না অনেকটা বুদ্ধি খাটিয়ে চলতে হয়, কারণ কিছু কিছু সময় পুরনো জিনিসপত্রকেও ভালোভাবে কাজে লাগিয়ে চালানো যায়। অনেক সময় অনেকটা খরচের হাত থেকে বাঁচা যায়, পুরনো জিনিসপত্রগুলো দিয়ে কাজ চালানো যায়। তাতে করে হয়তো মানে কিছুটা খরচ বাঁচানো যেতে পারে। যেমন ধরুন এখন তো আমাদের ওই ব্যালকনির সাইডটাতে কিছু মানে কার্পেট কেনার দরকার ছিল। যদি কার্পেট কিনি তাহলে তো কিছু একটা খরচ আছে, বেশ ভালোই খরচ আছে, সেটা গ্রাস কার্পেট হোক বা এই ধরনের কার্পেটগুলো হোক। তাই ওই কার্পেট না কিনে এখন আপাতত কিন্তু ঘরে যে পুরনো চালের বস্তাগুলো ছিল সেই পুরনো চালের বস্তাগুলোই আমার বর হচ্ছে ওই যে মোটা মোটা চওড়া ব্ল্যাক টেপগুলো হয় ওগুলো দিয়ে ভালো করে আর কি জয়েন্ট করে, প্রত্যেকটা বস্তা কেটে কেটে জয়েন্ট করে তারপরে ওখানটায় সুন্দর মতন পেতে দিয়েছে, এবং তার উপর দিয়ে না ভালো করে যে টুকরো টাইলসগুলো আছে ওগুলো পেতে দিয়েছে, যাতে সহজে না জল ভিতরে ঢুকতে পারে। এভাবেই কিন্তু এখন আমরা চালাচ্ছি, কারণ এখন কোনো কিছু করতে গেলেই খরচ। আর তাছাড়া আমাদের লোন কিন্তু এখনও শোধ হয়নি, আর আমরা এখন নতুন করে কোনো খরচ করতে চাইছি না, চাইছি যে ওই লোনটা পুরোপুরি শোধ হয়ে যাবে, তারপর আবার আমরা লোন নিয়ে তবেই ঘরের কোনো কাজ করব। মানে লোন ছাড়া ফালতু টাকা খরচ করে কোনো কাজ ঘরের করব না। তো আমি সকালের মতো ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজকে সকালবেলায় এই হাফ ডিমের ট্রেটা নিয়ে এসছে বাজার থেকে। তো এটা খুলে দেখছি যে ডিমগুলোতে প্রচুর ময়লা রয়েছে জানেন তো, আর এই ময়লাওয়ালা ডিম আমার এখন রাখতে ইচ্ছা করছে না, তাই আমি ডিমগুলোকে ভালো করে ধুয়ে নেব ভাবছি। দেখুন কত ময়লা, এরকম মানে প্রায় প্রত্যেকটা ডিমে এরকম ময়লা রয়েছে। তো আমি ভালো করে এই সসপ্যানটার মধ্যে জল নিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপরে আমি ওই ঝুড়িটা আছে ওটার মধ্যে রেখে দেব। মানে আমি সবসময় চাই যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকুক রান্নাঘরের জিনিসপত্রগুলো, কারণ ওই রান্নাঘরে নোংরা ডিমগুলো রেখেও মানে সেটা ভালো লাগবে না আর কি। আর আমি এখন আপাতত রান্নাঘরেই রাখবো ডিমগুলো, ফ্রিজে রাখছি না, তার কারণ হচ্ছে আমাদের ফ্রিজটা তো নিচে। ওই যে সকালবেলা যখনই ডিমের দরকার হয় বা অন্য সময়ও ধরুন একটু ডিম ভাজা করব, কোনো সময় ডিমের কিছু দরকার হলো, ডিমের কিছু রান্না করব, তো তখন আবার সে নিচে গিয়ে ফ্রিজ থেকে ডিম নিয়ে আসতে হয়। মানে এখন আপাতত আমাদের উপরে ফ্রিজ নেই, দেখা যাক কবে উপরে একটা ফ্রিজ কেনা যায় আর কি। তো যাই হোক, সেই জন্য আর কি উপরেই ডিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে সুন্দর করে রেখে দেব। আর হচ্ছে এখন তো হাফ প্লেট ডিম এনেছে, মানে হাফ ট্রে ডিম এনেছে, তো এই হাফ ট্রে ডিম নষ্ট হবে না, তাড়াতাড়ি খাওয়াই হয়ে যাবে, কারণ প্রায় প্রত্যেক দিনই আমাদের ডিম সেদ্ধ খাওয়া হয়ে থাকে, তো সেই জন্য খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায় ডিমগুলো। তো দেখুন এই এক সাইডে এইভাবে রেখে দিলাম। আর এখন উপরে তো আমার শুধুমাত্র ইন্ডাকশানটাই রয়েছে, কোনো সিলিন্ডার নেই। নিচে যে সিলিন্ডারটা রয়েছে সেটাতে শাশুড়িমা নিরামিষ রান্নাবান্না করেন, তো আমি এখন উপরে যে আমিষ মানে রান্নাবান্না করি সেগুলো কিন্তু শুধুমাত্র ইন্ডাকশানেই রান্নাবান্না করি। তো এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হওয়ার পরে আমি ডিম সিদ্ধ বসাবো, তারপরে কিন্তু আমি আমাদের যা মাছ মাংস হবে সেটা করব। তো এখন চলে এসেছি ঘর পরিষ্কার করতে। আর সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে গ্যাস না দিক মানে সিলিন্ডার না দিক, সিলিন্ডার দিলেই খরচ হবে, মানে সিলিন্ডার থাকলে মনে হবে যেন গ্যাসেই রান্নাটা করি, ইন্ডাকশান আর করতে ইচ্ছা করবে না তখন। আর গ্যাস ফুরালে কিন্তু সহজে গ্যাস দিচ্ছে না আমাদের এখানে, তো আমার মনে হয় প্রত্যেকেরই একই সমস্যা হচ্ছে। সেই জন্যই আর কি আমি চাইছি যে কারেন্টের যদি অসুবিধা না থাকে তাহলে আমি দিব্যি এরকমভাবে ইন্ডাকশানেই করে নিতে পারবো, যেহেতু নিরামিষ রান্নাগুলো নিচেই হয়ে যাচ্ছে, মানে সেই চাপটা নেই, অনেক রান্নাবান্না চাপ নেই। আর যদি শাশুড়িমা বাড়িতে না থাকেন তাহলে আমি হচ্ছে নিচে গিয়ে রান্না করব, বা সিলিন্ডারটা উপরে নিয়ে এসে রান্না করতে পারবো। মানে একটুখানি এখন বুঝে শুনেই চলতে হবে, কারণ গ্যাস যেহেতু পাওয়া যাচ্ছে না সেই কারণে। তো আমি এদিকে তো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর এদিকে আমার মেয়ে দেখুন এখন অগোছালো করবে কিভাবে ঘরটা, তার সেই চিন্তা। যাই হোক, তবু আমি তাকে বকবো না, কারণ সে এখন অগোছালো করলেও পরে কিন্তু ঠিকই গুছিয়ে রাখবে, তাকে আমি সেটা শিখিয়ে দিয়েছি। এখন সে সমস্ত বই খাতা যা আছে, তার স্লেট সব কিছু নিয়ে এসে একটু পড়াশোনা করবে। আর ও এখনই মানে ঘুম থেকে উঠলো, এখনও কিন্তু মিছরিকে আমি ফ্রেশ করাইনি, আমি ভাবছি বিছানাটা গুছিয়ে ঘরটা গুছিয়ে তবে ওকে ফ্রেশ করাতে যাব, মানে ফ্রেশ করাবো। তো ততক্ষণে ও একটু ওর মনের মতন করে খেলে নিক, কারণ আমিও তাতে কাজগুলো সহজভাবে করতে পারবো। আর ও যদি না খেলে তাহলে তো আমাকে ডিস্টার্ব করবে কাজে, সেই জন্য ওকে আর কোনো কাজে আমি এখন বাধা দেব না।
তো বিছানাটা গুছানো হয়ে গেছে, আর ওদিকে আমার ভাত হয়ে যাচ্ছে। ইন্ডাকশানে রান্না করলে এই একটা সুবিধা আর কি, মানে দুটো দিকে রান্না বসালে তখন আর ওইখান থেকে নড়া যায় না রান্নাঘর থেকে, আর একটা রান্না হলে কিন্তু দিব্যি অন্য কাজগুলো করা যায়। তো আমি একটু আলু আর পটল হচ্ছে সেদ্ধ দিয়েছি, শাশুড়ি মা পটল সেদ্ধ ভালোবাসেন, ওই জন্য ওনার জন্য দিয়েছি। সকালের ভাতটা নিয়ে যাব, দিয়ে নিচে গিয়ে খাবো আর কি। তো এদিকে ভাতটা উপর দিয়ে দিচ্ছি, বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে। আর ডিম সেদ্ধটাও আমি এখন বসিয়ে দিচ্ছি ইন্ডাকশানেই, বেশ সুন্দরভাবে আস্তে আস্তে রান্নাগুলো হয়ে যাবে আর কি। তো এদিকে মিছরিকেও ফ্রেশ করে দিয়েছি, আর মিছরি ড্রেস চেঞ্জ করে ওকে মুখ টুক ধুইয়ে জল বিস্কুট খাইয়ে দিয়েছি, আর ঘুম থেকে ওঠার পরে তো দুধ খাই, দুধও খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে ওই বই খাতাগুলো গুছিয়ে তারপরে হচ্ছে নিচে যাবে, কারণ আমরা এখন সকালের খাবারটা খাবো বলে নিচে যাব। নিচে গিয়েই খাবার খাই, কারণ উপরে খুব গরম লাগে এই সময়টাতে। তো মিছরি তো এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নিচে চলে যায়, কারণ প্রচণ্ডই গরম। ও প্রায় দিনের বেলাটা নিচেই থাকে পুরোপুরি, মানে বিকেলের দিকটা ও উপরে আসে আর কি, নিচে গিয়েই ঘুমায় দুপুরের দিকটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, আর আজকে নিয়ে এসেছে হচ্ছে চিকেন, কারণ হচ্ছে আজকে খুব গরমটা নেই, তো খুব গরম থাকলে আমার একদমই চিকেন খেতে ভালো লাগে না। আর চিকেন না আমাদের বাড়িতে খুব কমই হয়, মানে অনেক দিন পর আবার চিকেন করব। তো যাই হোক, আমি বললাম যে চিকেনই নিয়ে আসো আজকে। আর চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার হচ্ছে মশলাটা করে চিকেনটা বসিয়ে দেব। মিছরিকে আমি এখনও স্নান করাইনি, তো ভাবছি যে এই রান্নাটা বসিয়ে দিয়ে মিছরিকে স্নান করাতে যাব। তারপরে মিছরিকে ততক্ষণে ঘুম পাড়িয়ে দেবো, মানে রান্নাটা হতে হতে মিছরিকে ঘুম পাড়ানো হয়ে যাবে। এভাবেই আর কি আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করি। আর আজকে জানেন তো, ওই যে সকালবেলা দেখলেন না উঠোনে কাঁঠাল গাছটা ভেঙে গেছে, সেই কাঁঠাল গাছটা কাটার জন্য লোক এসেছিল। আর তার সাথে দেখুন এই যে এই দিকের যে আম গাছটার ডালগুলো না একদম জানালার কাছে এসে পুরো ঘরটা অন্ধকার করে রাখতো, আর তার সাথে বৃষ্টির জলে ছাড়তো আসতোই, মানে ওই গাছের পাতাগুলো দিয়ে, যে কারণে এই ডালগুলো আজকে একটু ছাটা হয়েছে। আমরা ভেবেই রেখেছিলাম যে যখন আম ফুরিয়ে যাবে, আম খাওয়া হয়ে যাবে, তখন এদিকে ডালগুলো ছেটে দেবো, এতে করে কিন্তু পরের বছরের ফলটাও ভালো হবে। সাথে করে আমার কিন্তু রান্নাঘরটা যে আগের মতো সেই অন্ধকার আর নেই, মানে আগে রান্নাঘরে যেমন অন্ধকার ছিল না, সেই অন্ধকারটা আর নেই। এখন অনেকটা রান্নাঘরে আলো ঢুকছে আর কি, মানে গাছের ডালের জন্য পাতার জন্য খুব অন্ধকার হয়েছিল। তো বেশ ভালো লাগছে, এখন রান্নাঘরটা অন্যরকম লাগছে। আর তখন চিকেনটা ধুয়ে রাখার পরে এখন দেখতেই পেলেন যে কতটা জল আবার বেরিয়েছে চিকেন থেকে। তো এখন ভালো করে চিকেন থেকে জলটা ফেলে দিলাম, তা না হলে চিকেনের জলগুলো গেলে ভালো লাগে না আর কি তরকারিতে। তো ফেলে দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে রঙটা ভালো আসে। আর এই যে একটা গোটা রসুন দিয়ে দিলাম, এই রসুনটা খেতে যে কী ভালো লাগে। আর আজকে না মাংস আমি আলু দিচ্ছি না, মানে চিকেন আলু ছাড়াই করছি। আর ভাবছি আজকে না ওই ঝোল টাইপের করব না, আলু দিয়ে যেমন রোজ রোজ ঝোল করি ওটা ভালো লাগে না, তাই আজকে ভাবছি একটু কষা কষা করে মাংস করব অনেক দিন পর। তো এদিকে রান্না করতে করতে জানলার দিকে তাকিয়ে দেখি একটা কাঠবিড়ালি দেখুন কি সুন্দর আম গাছের টুকটুক করে উঠে পড়ছে। মাঝে মধ্যেই আমি এরকম দৃশ্য দেখতে পাই, কারণ হচ্ছে এই গাছটাতে প্রচুর কাঠবিড়ালি পাখি থাকে। আর এইদিকে আমাদের দুটো হচ্ছে লম্বু গাছ ছিল, সেগুলো কাটা হয়েছে, তো ওই জন্য এই দিকটা অনেকটা আলো হয়েছে জানেন তো, মানে পুরো জঙ্গল ছিল তো অনেকটা অন্ধকার অন্ধকার ছিল আর কি। আর এবার কিন্তু অনেকটা সুবিধা হলো, কারণ আমাদের ব্যালকনির দিকেও কিন্তু আম গাছের ডালগুলো কাটা হয়েছে। এবার কিন্তু ব্যালকনির ওখানটায় অতটা জল আসবে না যতটা এতদিন অসুবিধা হচ্ছিল, মানে ব্যালকনির পুরো গা ঘেঁষে তো আম গাছের ডালগুলো ছিল, তো পুরো জল আসছিল আর ব্যালকনি তো ভেসে যাচ্ছিল জলে, আপনারা দেখতেই পাচ্ছিলেন ব্লগে। তো এবার কিন্তু সুবিধা মনে হচ্ছে হবে, দেখা যাক এবার বৃষ্টি হলে বোঝা যাবে কতটা জল আসে। তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, তো এখন জল দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে চলুন একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে দেখুন, আমি বললাম না কোনো কিছুই ফেলার জিনিস নয়, তো সত্যি আমি আমার সংসারে না কোনো কিছু ফেলে দিই না, মানে প্রত্যেকটা জিনিসকে কিভাবে কাজে লাগাবো সেই চিন্তা করি, তাতে করে আমার সংসারের অনেক উন্নতি কিন্তু হয়। এই যে এই খোসাগুলো তো ফেলেই দিতে পারতাম, কিন্তু এগুলো যদি আমি একটু মানে জমিয়ে একটুখানি সার তৈরি করি, জৈব সার, সেগুলো কিন্তু আমার গাছের জন্য উপকারী হবে। তো আমি এইভাবে প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম। এছাড়াও আমি মাটির সাথেও কিন্তু মিশিয়ে তৈরি করি, সেটা হচ্ছে উঠোনে করেছি। আর আপাতত এইটার মধ্যে আমি রান্নাঘরেই আর কি পচানোর জন্য রেখে দিলাম।
চিকেনটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, সেই সুযোগে আমি চলে আসলাম অন্যান্য কাজগুলো করতে। এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম রোদ থেকে, এগুলো পুরোপুরি শুকিয়ে গেছে, এগুলো এবার ভালো করে ভাঁজ করে নেব। আর ওই স্টেপ বাই স্টেপ সুযোগ পেলেই যদি কাজ না করি না, তাহলে না সারা দিনেও কাজ শেষ হবে না। তাই যখন যেরকমভাবে সুযোগ পাই তখন সেরকমভাবে আমি কাজ গুছিয়ে নিই, নাহলে ঘরটা কিন্তু ভীষণ এলোমেলো হয়ে থাকে। আমার ঘর কখনোই কিন্তু এলোমেলো পাবেন না, কারণ আমি যখন যেটুকু সুযোগ পাই সেরকমভাবে সেটুকু গুছিয়ে নিই। মানে সাথে করে মিছরি যখনই দেখি একটুখানি এলোমেলো করছে বা একটুখানি নোংরা করছে, তখনই আমি সেটা পরিষ্কার করে নিই। হ্যাঁ, একটু পরিশ্রম আমার হয়, তবে আমার ঘরটা কিন্তু সবসময় কিন্তু পরিপাটিভাবে গোছানো থাকে। আর আলনাটাও আমি সুন্দর করে যেমন গুছিয়ে রেখেছি সেরকমই গোছানো আছে। আর অগোছানো যে করবে সে হচ্ছে আমার বর। ও অগোছানো বলতে, ও যখন দোকান থেকে বাড়িতে আসে তখন সে জামা কাপড়গুলো আলনার ওপর খুলে রেখে দেয়। সেটা আমি বারণ করে দিয়েছি যে তুমি এভাবে আলনার ওপর রাখবে না, অন্য কোথাও রাখবে, মানে বাইরে বারান্দাতে যে চেয়ারগুলো আছে তার উপরে একটু মেলে রাখতে পারো, কারণ ওগুলো তো মানে ঘামের জামা কাপড়, সেই জন্য আর কি। তো এটা ও এখন কথা শুনছে, এটা এইভাবেই রাখছে। মানে প্রত্যেকে যদি পরিবারের কথা শোনে, মানে প্রত্যেকে যদি পরিবারের ব্যাপারগুলো বোঝে না, তাহলে পরিবারের কাজগুলো অনেক সহজ হয়। তো আমার বর এখন এগুলো বোঝে। তবে আমার বর কিন্তু ঘর গোছাতে ভীষণ ভালোবাসে, কিন্তু আগেও গোছাতো একটু আধটু, এখন আর ও গোছাই না, জানি না কেন। এখন আরও মানে কোনো কিছু গুছিয়ে রাখার প্রতি ওর ইয়েটা চলে গেছে আর কি। যাই হোক, এখন আমি মানে একা হাতে সবটা করি, সবটা গুছিয়ে রাখি, চেষ্টা করি আর কি গুছিয়ে রাখার। তো এদিকে আলনাটাও গোছানো হয়ে গেছে, আর জামা কাপড়গুলো, আর সাথে ওই যে বেড কভার আর হচ্ছে বালিশের যে কভারগুলো সেগুলো গুছিয়ে রেখে দিলাম। এবার হচ্ছে রান্নাঘরে যাব। রান্নাঘর থেকে বেশ চিকেনের সুন্দর গন্ধ আসছে, দেখা যাক কত দূর হলো। আর অনেক দিন পর আজকে কষা চিকেন খাবো। আমার বর আবার না একটু ঝোল ঝোল পছন্দ করে, কিন্তু প্রত্যেক দিন তো মানে যখনই হয় তখন তো ঝোল করাই হয়, এই জন্য আজকে ভাবলাম এরকম একটু কষা চিকেন করি। আর সাথে ওই যে রসুনটা দিয়েছি, কী যে ভালো লাগবে ওই রসুনটা খেতে। তো এদিকে আমার মাংসটা হতে হতে আমার ঘরটা মানে যত জামা কাপড় ছিল সবটা গুছিয়েও রেখে এসেছি। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর এদিকে আমি যদিও রান্না করছি না, মানে ওভেনে রান্না করছি না, তবুও কিন্তু আমি এদিকটা একটু প্রতিদিন হালকা হালকা করে মুছেই নিই। এবার ওই যে ইন্ডাকশানের সামনের দেওয়ালটা ময়লা অবশ্যই হবে, কারণ ওখানটাই পুরো মানে দেওয়ালের গা ঘেঁষে রান্নাটা হয়েছে, এই জন্য তেল মশলাগুলো একটু দেওয়ালে লেগেছে। প্রত্যেক দিনই একটু একটু আমি পরিষ্কার করে নিই, যাতে করে ময়লা জমে না। আর সত্যি কথা বলতে আমার দেওয়ালে ময়লা থাকেই না, সবাই এসে দেওয়ালের দিকেই তাকায় যে ময়লা আছে নাকি। এমনকি নিচ থেকেও আমার শাশুড়িমা যখন উপরে আসে তখন দেখে ভালো করে যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই জন্যই হচ্ছে আমি প্রত্যেক দিন একটু করে ভালো করে মুছে নিই। তো ওই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার হচ্ছে বাসনগুলো মেজে নেব। আর আমি বাসন মাজবো এখন না, ওই আমাদের বাড়িতে যে মাসি কাজ করে ওনাকে আমি বাসন সেরকম দিই না, কারণ হচ্ছে উনি নিচের বাসন মাজে আবার উপরের বাসন মাজবে, এতে করে কিন্তু আমাকে মাইনেটাও বাড়াতে হবে। তো একটু ভেবেচিন্তে চলতে হয়। তো আমার এখন মাইনে বাড়াতে গেলে আবার এক্সট্রা একটা খরচ, এই জন্য আমি বাসন মেজে নিই। আর আমার উপরের বাকি কাজগুলো তো আমি আগেও করতাম, এখনও করি, মানে যেমন ঘর মোছা, আমার মেয়ের জামা কাপড় কাচা বা আমাদের জামা কাপড় কাচা বলুন, প্রত্যেকটা কাজ আমি নিজে হাতেই করে নিই। কারণ ওই মাইনে বাড়ানো এখন আমাদের পক্ষে সম্ভব না। ওই তো মধ্যবিত্ত পরিবারে একটু ভেবেচিন্তে বা একটু কষ্ট করে পরিশ্রম করে চললে না কিছুটা হলেও উন্নতি করা যায় বা কিছুটা হলেও খরচটা বাঁচানো যায়। আর আমি সেটারই চেষ্টা করি কিভাবে খরচ বাঁচানো যায়। যেমন ধরুন এই যে এখন এই যে ভিম জেলটার যে বোতলটা দেখছেন, তো এই যে ডিশ ওয়াশারটা যেটা, এটার ক্ষেত্রেও বলি আমি কিন্তু অর্ধেক মানে ডিশ ওয়াশার বা অর্ধেক লিকুইডটা একটা কোটোতে ঢেলে রেখেছি, আর বাকি যে অর্ধেকটা ওটার মধ্যে আমি অর্ধেকটা জল দিয়ে আমি ওটাকে পাতলা করেছি। তো এতে করে কিন্তু বাসনটা মাজতে সুবিধা হয়, আর যে বাসনে না ফেনাটা ভালো হয় আর কি। তো যেহেতু ফেনাটা ভালো হয়, বাসনটাও ভালো পরিষ্কার হয়, আর তাতে করে কিন্তু আমার এই যে ডিশ ওয়াশার বা লিকুইড বলুন, এটা কিন্তু খরচটাও কম হয়, মানে অল্পতেই হয়ে যায় আর কি। তো অনেক দিন চলেও যায়, সেই জন্যই আর কি এভাবে টুকটাক কিছু জিনিস আমি মেনটেন করি সংসারে, যেটাতে করে আমার সংসারে একটু আয় উন্নতি হয়, এবং সাথে করে আমি এক্সট্রা যে খরচটা সেটা কিন্তু বাঁচাতে পারি। এবং তার সাথে সাথে কিছু কিছু সময় আমার হাজব্যান্ড ওই টুকটাক খুচরো টাকা রেখে যায়, বা অনেক সময় কি হয়, অনেকে আমার হাজব্যান্ডের দোকানের মানে টাকা হয়তো পাবে, সে বাড়িতে এসে দিয়ে যায়, তো সেই টাকাগুলো থেকে যায় বাড়িতে। তো সেগুলো না আমি কোনো খরচ করি না, বা আমার হাজব্যান্ডও আর নেয় না, ও আমাকেই দিয়ে দেয়। তো আমি তখন কি করি, একটা আমার পিগি ব্যাংক টাইপের আছে, তো ওই পিগি
ব্যাংকটাতে রেখে দিই। তো এরকম করে ওই পিগি ব্যাংকটাতে বেশ কিছু টাকা জমেছে। ইচ্ছা আছে অনেক টাকা জমলে একটা কিছু ভালো জিনিস করা সংসারের জন্য। তো যাই হোক, আশা করছি আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।